আসসালামু আলাইকুম। ভয়েস অফ সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জু সবরে স্বাগত জানাইলাম। আমরা এই মুহূর্তে আছি সিলেটর আম্বরখানা বড়বাজার এলাকাত। আমরা আবারও আমরা সিলেটের এক বড় ভাইয়ের কাছে আইছি যে কানাডার তা হইন। আপনারা এর আগে দেখছেন প্রায় 1 বছর আগে আমরা খান ইমরুল চৌধুরী তাইন আইসিসি আরসির মেম্বার, ল সোসাইটি অফ অন্টারিওর তাইন মেম্বার, এবং আসলে লিগ্যাল অ্যাডভাইজর ক্ষেত্রে আসলে আমরা কানাডার যদি আর কি যারা জেনুইন এবং অথেন্টিক ইনফরমেশন দেন তারার মাঝে অন্যতম মহিলা আমরা ইমরুল ভাই। তো খান ইমরুল চৌধুরীর কাছে আসলে আমরা এখন সিনারিটা একটু ডিফারেন্ট। এখন আমরা কানাডার সামগ্রিক অবস্থা আমরা কয়েকদিন আগেও দেখছি একটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে। আমরা এক বাইর লগে ইভেন যাই হোক একটা ভায়োলেন্স হয়েছে। সো অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে এইগুলা লইয়া, এবং অনেকে কিন্তু দেখা যায় যে এই কানাডার যাওয়ার পরে তারা আসলে রং মানুষের কাছে দালালর পরফরিয়াও কিন্তু মানে তাইন তাইন একটা হয়রানির শিকার হইরা, এবং রং এবং ফ্রড এজেন্সির কাছেও যাইরা অনেক ধরনের অনেক জিনিস ঘটনা করে মানে ঘটে এরকম। তো আমরা চাইলাম আর কি জেনুইন মানুষের কাছে জেনুইন ইনফরমেশন প্লাস হইলে এখন কানাডার যে আসলে যারা বাংলাদেশ থেকেও যেতে চাইরা তারাও কোন ধরনের অ্যাডভাইস দেওয়া দরকার। আমরা একটু খান ইমরুল চৌধুরী বাইর লগে একটু মাতমো তাই আইসেন সিলেট ভেরি শর্ট টাইম ওর লাগি, আবার যাইবাগি আজকে লেট ইভিনিংও আমরা 10 মিনিট সময় দিবা তাই কইছেন। ইমরুল ভাই আপনার পয়লাও ধন্যবাদ জানাই, আপনি আমার প্রায় সময় দিছেন আপনার বিজি ক্যাজুয়ালের মাঝেও যে আপনি আমরা কথা মানে রিকোয়েস্টে আপনি রাখছেন। সো পয়লা একটু শুনতাম সেইরাম আসলে ওভারঅল সিনারিওটা কানাডাতে আমরা বাংলাদেশটাই শুনতাম এক জিনিস, কিন্তু আপনি তো কানাডা থেকে আইসেন এবং আপনি যে এই মানুষগুলোর লগে কন্টিনিউয়াসলি আপনি তারার লগে একটা কনভারসেশনের যোগাযোগর আপনি দেখরা এরা অনেক সময় আপনি হয়তো চাইরা না, কিন্তু তারপরে তারা অন্য জায়গা যা যেটা আসলে তারার রং ওর এটা। সো একটু আমরা যদি হইতে এখনকার অবস্থাটা কি তা কানাডা। ধন্যবাদ মঞ্জু ভাই, এবং ধন্যবাদ ভয়েস অফ সিলেটকে আজকে আমাকে সুযোগ করার জন্যে। ওভারঅল কানাডাতে আসলে প্রচুর লোকজন যাচ্ছেন। হ্যাঁ, আমরা মনে করি বাংলাদেশ থেকে যাচ্ছেন, কিন্তু আসলে যে বাংলাদেশ কিন্তু এখন টপ 10 কান্ট্রির ভিতরে নাই। অন্য দেশের লোকজনরা প্রচুর যায়, কিন্তু বাংলাদেশের লোকজন যাচ্ছেন প্রচুর। অবশ্যই কানাডা আমরা ওয়েলকাম জানাই। কানাডার পপুলেশন খুবই কম, কানাডাতে লোকজন দরকার, এবং গভর্নমেন্ট একটা টার্গেট আছে যে ওরা কানাডাতে লোকজন নিতে চায়। বাট হোয়াট অ্যাকচুয়ালি কানাডা নিড স্কিল মাইগ্রেশন। আপনাকে স্কিল থাকতে হবে। তো বিভিন্ন ধরনের লোকজন যায় আসলে। সামটাইমস ইট ব্রেক্স মাই হার্ট, আমি দেখি যে লোকজন ওখানে প্রতারিত হচ্ছে প্রচুর। আমাদের দেশ থেকে যারা যাচ্ছেন অনেকের বেসিক স্কিল নাই। হ্যাঁ, তো আপনি যখন যাবেন আপনার আসলে একটি বেসিক কিছু স্কিল নিয়ে আপনাকে যেতে হবে। যেমন মনে করেন অ্যাটলিস্ট আপনার ল্যাঙ্গুয়েজটা জানা দরকার। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইজ বিগ কমিউনিকেশন স্কিল। আপনি ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলবেন কীভাবে? আপনি একটা জিনিস হচ্ছে আপনি বেড়াতে যাচ্ছেন। আপনি যখন বেড়াতে যাবেন আপনি কোথাও 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকবেন, থাকার পর আপনি চলে আসবেন, সেটা এক জিনিস। কিন্তু আপনি যখন একটা দেশে পার্মানেন্টলি থাকার জন্য যাবেন আপনাকে একটা স্কিল থাকতে হবে, আপনাকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আপনি যে এক জায়গায় যাবেন, যে বলবেন যে আমার একটা কাজ দাও, সেটা যদি আপনি বলতে না পারেন আপনি কাজ দিবে কীভাবে? আর প্রচুর লোকজন আসলে টরন্টো শহরে এখন যাচ্ছেন, এবং নট অনলি টরন্টো, মন্ট্রিয়াল অনেক বাঙালি আছেন, এমন লোকজন আসলে প্রচুর প্রতারিত হচ্ছেন। হ্যাঁ, আমি অনেকে জোক হিসেবে বলি যে আমি ইমিগ্রেশনের কাজ শুরু করেছিলাম 2000। প্রথমে আমি ইন্টারপ্রেটার হিসেবে কাজ শুরু করেছিলাম, স্লোলি আমি আমার লাইসেন্স নিয়ে এসেছি। কিন্তু গত 6 মাসে টরন্টো শহরে এত লয়ার আমি জিন্দগিতে এদেরকে দেখিনি। কোথা থেকে যারা আসছে কোনো ধারণা নাই। নিজে এসএলএম পদপ্রার্থী তিনি লয়ার হয়ে গেছেন, নিজের কেস রিজেক্টেড উনি লয়ার হয়ে গেছেন, এবং মানুষ যাচ্ছে এদের ট্র্যাভেল করে। এটা বিভিন্ন কারণ আছে। যেমন এখানে আপনি টরন্টো থাকেন, আপনার এলাকার লোকজন আপনাকে মনে করতেছে আপনার কাছে যাচ্ছি যে আপনার ভাই একটা রেফারেন্স দেন, আপনি নিয়ে যাচ্ছেন রং ট্র্যাকে এদেরকে। এটা একটা কারণ। আর একটা জিনিস হচ্ছে যে আমি টরন্টোতে একটা জিনিস, অনেক লোকজন হতাশাগ্রস্ত ওরা আমেরিকাতে চলে যাচ্ছেন, এবং ইট ইজ ভেরি ব্যাড। আপনারা যারা আমেরিকাতে যাচ্ছেন কারো কিন্তু কাগজ হবে না, কারণ সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট অনুযায়ী আপনার কানাডাতে অ্যাসাইলাম করতে হচ্ছে। অনেকেই বর্ডারে ধরা খাচ্ছেন, বর্ডার থেকে আবার কানাডাতে এদিকে পুশব্যাক করতেছে। একটা দালাল চক্র ওনাদেরকে ফলস হোপ দেখে আমেরিকাতে নিয়ে যাচ্ছে। সো ওভারঅল আই মিন ইটস থিংস আর স্কেয়ারি। বাট অন্য দিকে আবার বলেন, আমি সবাইকে বলি যে দেখেন আমরা যে এখন যে প্রবলেম আমরা ফেস করছি এটা আসলে সাময়িক, প্রবলেমটা থাকবে না। কারণ কি জানেন, কানাডা এগুলো সম্পদশালী দেশ, দে হ্যাভ প্লান্টি অফ রিসোর্সেস, পপুলেশন নাই। সো স্লোলি দে উইল ওভারকাম। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেশ থেকে যে লোকগুলো যায় আমাদের আসলে কোনো স্কিল নাই। অন্যান্য দেশে আপনি যেমন ইউরোপিয়ানরা যায়, সাউথ আমেরিকান যায়, ওরা কিন্তু ভালো,
ওরা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতেছে বিকজ দে স্কিল্ড। ওরা ফার্মে কাজ করতেছে। আমাদের দেশে আপনি যাবেন কি, আমাদের একটা আঙুরের বাগান নাই, একটা স্ট্রবেরির বাগান নেই, অ্যাপেলের, আপনি কীভাবে কাজ করবেন ফার্মে? আপনার বিল্ডিং সম্বন্ধে কোনো ধারণা নাই। এবং ওই দেশে আপনি যা করেন না কেন আপনার লাইসেন্স থাকতে হবে। ইউ কি বি ইলেকট্রিশিয়ান, আপনি একজন প্লাম্বার হতে পারেন, আপনি একজন অটো মেকানিক, আপনার লাইসেন্স দরকার। লাইসেন্স তো ওই দেশে কিছু হবে না। তো আমি যেটি জানতে চাচ্ছিলাম যে আপনি আরেকটা বিষয় বলছিলেন যে অনেকে আমেরিকায় চলে যাচ্ছে। জি। হ্যাঁ, তো তাদের আসলে প্লাস হচ্ছে যারা এই মুহূর্তে যারা দেশ মানে কানাডায় যারা অবস্থান করছে তাদের আসলে ভবিষ্যৎটা কি, মানে আপনি কি মনে করেন যে ভবিষ্যৎ লিগ্যাল অ্যাডভাইজের ক্ষেত্রে বলছিলাম যে তারা কিভাবে আসলে লিগ্যাল হতে গেলে মনে করেন কানাডার ইমিগ্রেশন বিভিন্ন ধরনের প্যাথওয়ে আছে। হ্যাঁ, এক একজনের প্যাথওয়ে যায়। অনেকে আবার মনে করেন রেফিউজি ক্লেম করেন, হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে কি, আমাদের দেশে মানুষের আসলে একটা মিসকনসেপশন থাকে। আপনি যখন রেফিউজি বলতে আপনি মনে করেন শরণার্থী, আপনি আফগানিস্তানের শরণার্থী। আসলে ঘটনাটা সেরকম না। ঘটনা হচ্ছে যে এখানে অ্যাসাইলাম রেফিউজি বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, তো আপনার দেশে হয়তো মনে করেন এটার ইন্টারপ্রিটেশন এক আইনজ্ঞ যারা আছেন তারা একভাবে দেন। এখন আপনার কাছে যেটা অস্বাভাবিক ঘটনা, হয়তো আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে যেটা কানাডা গভর্নমেন্ট মনে করছে এই ঘটনার কারণে আপনার নিরাপত্তা দরকার, তো গভর্নমেন্ট আপনাকে নিরাপত্তা দিচ্ছে। এটা একটা দিক। আমি যেটি বলছিলাম যে ধরেন একজন মানুষ গেল, সে আসলে লিগ্যাল অ্যাডভাইস নেওয়ার জন্য জেনুইন পারসন কিভাবে সে ফিল্টারিং করবে? একটা করতে পারেন যে আপনারা পুরনো যারা কেনেডিয়ান আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন। আর আমি সবাইকে বলি যে আপনারা যখন আমার অফিসে আসেন, আমার লাইসেন্স দেখতে পাচ্ছেন, আমার সার্টিফিকেট, আপনি জিজ্ঞাসা করবেন আপনার লাইসেন্স কিনা। অ্যাজ এ আইনের অ্যাডভাইস দিতে গেলে আমার লাইসেন্সটা মানুষকে দেখাতে, এই যে দেখেন আমার লাইসেন্স আপনার ঝুলছে। প্রত্যেকটা লয়ার অফিসে লাইসেন্স ঝুলানো থাকে। যেহেতু অনেকে অ্যাসাইলাম প্রার্থী আসলে তারা দুশ্চিন্তায় থাকেন যে তাদের আসলে যদি ফেইল্ড হন তারা, তো এই ক্ষেত্রে আসলে আবার কি মানে সুযোগ আছে? হ্যাঁ, অনেকে আপিল করেন, আপিল থেকে কেস উইন করে আসেন। তারপরে অনেকে মনে করেন আপনার এটাকে বলে জুডিশিয়াল রিভিউ। হ্যাঁ, সোজা বাংলায় লেম্যানের ভাষা বলতে গেলে আপনি হায়ার কোর্টে যাবেন, ওখান থেকে অনেকে হয়। অনেকে আরেকটা স্টেপ আছে প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট, মানে অনেক স্টেজ আছে। হ্যাঁ, 4-5টা স্টেজ আছে। অনেকে অনেকভাবে লিগ্যাল হওয়ার সুযোগ, ওভারঅল কাগজ হয়ে যায়। কারণ কানাডাতে আপনি যদি ক্রাইম না করেন আপনার কাগজ হয়ে যায়। ওকে, সো এটা একটা মানে পজিটিভ সাইড। অবশ্যই এটা স্বস্তিদায়ক খবর আমাদের যারা অনেক হিউজ মার্জিনে মোটামুটি গিয়েছেন এই কয়েক মাসে। হ্যাঁ, একটু সময় লাগবে কিন্তু এটা হয়ে যাবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি ধরি যে বাংলাদেশ থেকে এখনো যারা যেতে চাচ্ছেন কানাডায়, এখন শোনা যাচ্ছে যে 90% রিজেক্ট, 90%, 80% রিজেক্ট হচ্ছে। লাস্ট ফিউ মান্থসের কথা বলছি আর কি, এরকম একটা কথা শোনা যাচ্ছে। সো আপনার কি পরামর্শ থাকবে এই অবস্থায়, বা এটা কি আদৌ সত্য কিনা? আপনার কেস স্টাডি কি বলে? মানে আপনি বলছেন যারা বাংলাদেশ থেকে এখন কানাডার জন্য অ্যাপ্লাই করছেন লাস্ট ফিউ মান্থস, তারা আসলে খুব একটা পজিটিভ মানে এটা পাচ্ছেন না। এটা না পারার একটা কারণ হচ্ছে যে আপনি কানাডার গভর্নমেন্ট জাস্ট ফিজিক্যালি ওরা দে ডোন্ট হ্যাভ দ্যাট ম্যান পাওয়ার ভেরিফাইড ডকুমেন্টস। সো অনেক ক্ষেত্রে ভিসা দেওয়ার পর ওরা যখন আপনার ব্যাকট্রেক করছে তখন দেখা যাচ্ছে যে আপনার ডকুমেন্টসগুলো ফলস। এখন ক্ষেত্রে মনে করেন একটা ইনভিটেশনটা 15-20টা ভিসা করেছে, 30টা ভিসা করেছে, ওরা ধরে ফেলতেছে যে আপনি ফলস ডকুমেন্ট দিয়ে ভিসা করতেছেন। এয়ারপোর্টে যাওয়ার পর অফিসার বলতেছে তোমার ভিসা ইজ জেনুইন, বাট তুমি ফলস ডকুমেন্ট দিয়ে ভিসা করছো। এখন পরে ওরা যখন আপনার ডকুমেন্ট রিভিউ করে ফাইলটা, তখন ওরা ধরে ফেলতেছে। একটা জিনিস হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর ফ্রজুলেন্ট ব্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে ভিসা হচ্ছে, এবং কানাডা কিন্তু ব্যাঙ্কটা ভেরিফাই করে। ভেরিফাই করা ইজ ভেরি ইজি ফর দ্য অল দে হ্যাভ টু সেন্ড এন ইমেল টু দ্য ব্যাঙ্ক। তখন এটা ভেরিফাই হয়ে যাচ্ছে যে ব্যাংকটা জেনুইন কিনা। তো এই ফলস ডকুমেন্টস বা এই ফলস ঘটনার কারণেই বলছেন যে ফ্রডের কারণেই হচ্ছে যে আপনি যে এখন একটু ভিসার ইস্যু কমে যাচ্ছে। হ্যাঁ, আবার অনেকে ভিসা হয়ে যাওয়ার পর ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিন্তু কানাডা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ভিসাটা ক্যান্সেল করে না। ওরা যেটা করে আপনার কোনো ডকুমেন্টে যদি ওরা স্যাটিসফাইড না হয় টাইম দেয়, তখন ওরা আপনাকে জানায় তোমার এই ডকুমেন্টটা আমরা ফল পেয়ে তুমি রিপ্লাই দাও। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যাদের মাধ্যমে ভিসাটা করালেন তারা আপনার যে পোর্টাল খুললো সেই পোর্টালে অ্যাক্সেসটা আপনি পাচ্ছেন না, যার ফলে আপনি কখনো জানতে পারতেছেন না যে আপনার ভিসাটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। ওকে, এই ক্ষেত্রে আসলে এখন যারা কানাডায় যাওয়ার জন্য ভিজিট ভিসায় যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিয়েছেন এই গত কয়েক মাসে, তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? আপনি কি সিনারিও কি চেঞ্জ হতে পারে যারা জেনুইন অ্যাপ্লিক্যান্ট? শুনুন, জেনুইন অ্যাপ্লিক্যান্ট তাদের ভয় পাওয়ার কিছুই নাই। ওকে, হ্যাঁ, আপনি সবসময় আপনি
একবার রিজেক্ট হলে আপনি সেকেন্ড টাইম রিঅ্যাপ্লাই করবেন। ওকে আপনার যদি ডকুমেন্ট জেনুইন থাকে আপনি অফিসের ডিসিশনকে চ্যালেঞ্জ করতে পারেন। ওকে আপনি ক্যানাডিয়ান কোর্টে আপনি জুডিশিয়ারি আপনি যেতে পারেন কোর্ট হায়ার কোর্টে যে আমি চ্যালেঞ্জ করুন অফিসের ডিসিশন, কিন্তু আপনার ডকুমেন্ট যদি জেনুইন না হয় আপনি কীভাবে করবেন? সো এই মুহূর্তে যারা কানাডায় অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা জেনুইন যদি ডকুমেন্টস থাকে আপনি বলছেন তারা আবার অ্যাপ্লাই করতে পারেন? জি অফকোর্স। তারা হ্যাঁ, আপনি যে কোনো সময় করতে পারেন। আপনার ভিসা অফিসার যদি আপনাকে ডকুমেন্ট স্যাটিসফাইড না হয় আপনি রিঅ্যাপ্লাই করবেন না, আপনার ডিসিশনটাকে চ্যালেঞ্জ করতে পারেন, সেই সুযোগ আপনার আছে। কিন্তু আপনার তো ডকুমেন্টটা জেনুইন হতে হবে। অবশ্যই রিজেক্ট যাদের হচ্ছে, ভিসা যারা ইস্যু হচ্ছে না বা যে কোনো কারণে তারা প্রত্যাখ্যান হচ্ছে, এই ক্ষেত্রে তাদের প্রতি পরামর্শ কী থাকবে? তাদের সে ধরেন ইনসাফিসিয়েন্ট ফান্ডের কারণে তাদের হয় নাই, অনেক সময় এটাই। হ্যাঁ, তো এখন মনে করেন যখন হয় না তখন আপনি যখন রিঅ্যাপ্লাই করবেন আপনি ভিসা অফিসারকে কনভিন্স করতে হবে যে আপনার কাছে এনাফ ফান্ডস আছে, যে গ্রাউন্ডে সে রিজেক্টেড সেই রিজেক্টেড গ্রাউন্ডটা আপনাকে বলতে কভার করতে হবে। সো আসলে এখন যারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন, সিলেট থেকে যেতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ হচ্ছে আপনারা মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে আপনারা প্রিপারেশন নিয়ে যাবেন। অর্থনৈতিকভাবে প্রিপারেশন হচ্ছে বর্তমান টরন্টোতে হাউজিংয়ের খুব ক্রাইসিস, যার ফলে রেন্ট বাড়ি ভাড়ার দাম অসম্ভব বেড়ে গিয়েছে। এটা আপনার মনে রাখবেন, আপনাকে অ্যাটলিস্ট 2 মাসের ঘর ভাড়া দিতে হবে, আপনি সিঙ্গেল হন অথবা ফ্যামিলি হন। প্লাস আপনাকে গভর্নমেন্ট থেকে একটা ভাতা দেওয়া হবে, কিন্তু আপনাকে এক্সট্রা কিছু খরচ আপনার পকেট থেকে নিতে হবে আপনাকে। প্লাস মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার লয়ারের ফিস। এখন এক এক লয়ারের ফিস এক এক রকম। হ্যাঁ, তো লয়ার ফিসটাকে আপনি ভালো মোটা অঙ্কের একটা টাকা নিয়ে যাবেন, তাহলে আপনি স্ট্রাগল করবেন আসলে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যে একটু আগে থেকে যাতে প্রিপারেশন নিতে পারেন আর কি। অনেকেই আসলে কানাডায় যেতে চান, হয়তো রিফিউজ হয়েছেন। 2026-এ ওয়ার্ল্ড কাপ আছে, কানাডা ইউএসএ ইনক্লুডেড। সো এই ক্ষেত্রে এখন থেকে কি ধরনের প্রিপারেশন যদি এই পারপাসে যেতে হয় আপনার কি পরামর্শ থাকে? না, এখন আপনাকে যেতে হলে আপনাকে তো জেনুইন ট্রাভেলার হতে হবে। আপনাকে ভিসা অফিসারকে কনভিন্স করতে হবে যে আপনি যাচ্ছেন এবং আপনার এক্সটেন্সিভ ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে। তো ভিসা অফিসার পর আপনি কেন যাবেন খেলা দেখতে? তার মানে ফার্স্ট কোশ্চেন অফিসার মনে হবে স্পোর্টস লাভার হইতে হবে এরকম। হ্যাঁ, স্পোর্টস লাভার যে এভিডেন্স থাকে যে আমি অন্যান্য জায়গায় গিয়েছি, আমি ক্রিকেট খেলা দেখেছি, T20 ওয়ার্ল্ড কাপ, ফুটবল খেলা দেখেছি, আমি যেতে চাই। প্লাস আপনার কয়েকটা কন্ডিশন আপনাকে মেকশিওর করতে হবে যে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে, আমরা যেটাকে টাইস টু দ্য হোম কান্ট্রি, যে আপনি দেশে ফেরত আসবেন, এবং এই পারপাসে আপনার যে খরচ সেটা বেয়ার করার ক্ষমতা আপনার আছে কিনা, এই 3টা কন্ডিশন আপনাকে মেক করতে হবে। সো ইটস অ্যান অপরচুনিটি আমরা মনে করতে পারি যে ইট ইজ অ্যান অপরচুনিটি। ইট কুড বি ইজিলি হতে পারে, মানে হয় যে মানে একটু ফ্লেক্সিবল হতে পারে ফর দি ওয়ার্ল্ড কাপ রিজন হয়তো বা, যেটা কাতারে আমরা দেখেছি, কিন্তু তারা বেশ প্রিভিলেজ দিয়েছে বাংলাদেশি, কিন্তু প্রায় সবাই যেতে পেরেছেন। উই ক্যান হোপ ফর ইট, আমরা আশা করতে পারি অফকোর্স। আর দেশ থেকে যাওয়া উচিত লোকজনের। ওকে, সো লাস্ট একটা কোয়েশ্চেন হচ্ছে যে স্টুডেন্ট ভিসায় দেখতে পাচ্ছি যে আমরা কানাডায় একসময় প্রচুর গিয়েছেন, জি, কিন্তু একটু ছন্দপতন হয়েছে, একটু রেস্ট্রিকশনটা একটু করা হয়েছে বলা যেতে পারে। সো আসলে কি সিনারিও হচ্ছে গভর্নমেন্ট আসলে এটার প্রচুর মিসইউজ হওয়ার ফলে গভর্নমেন্ট ওরা লাগাম টেনে ধরতে চাচ্ছে, যার ফলে 2 বছরের জন্য গভর্নমেন্ট একটা প্রোগ্রাম নিয়েছে। যেমন মনে করেন আপনি আগে কলেজ ডিপ্লোমার জন্য যেতে পারতেন 2 বছর, এখন 2 বছরের কলেজ ডিপ্লোমা দিয়ে আপনাকে ভিসা দিবে না ওরা। আপনাকে যেতে হবে সেপ্টেম্বর থেকে 4 বছরের আন্ডারগ্রেড প্রোগ্রাম অথবা মাস্টার্সের জন্য। ওকে, 2 নম্বর জিনিস হচ্ছে ফাইন্যান্সিয়াল বারটা এখন বাড়িয়ে দিয়েছে। একটা জিনিস হচ্ছে ওরা আগে প্রচুর স্টুডেন্ট ফেক ডকুমেন্ট দিয়ে মানুষ চলে যেত, তো এখন আপনাকে যখন একটা স্কুলে অ্যাডমিশন দিবে সঙ্গে সঙ্গে একটা কপি আপনার ইমিগ্রেশনকে জমা দিতে হবে। ওকে, প্লাস আরেকটা যে প্রভিন্সিয়াল একটা স্টেশন, যে প্রভিন্সে আপনি যাবেন সেই প্রভিন্সেরও মতামত লাগবে। সো থিংস আর গেটিং টাফার, বাট আই থিঙ্ক ইটস ফর দ্য টাইম বিং। ওকে, এই ক্ষেত্রে লাস্ট একটা আমার একটু জানার, যদি আপনি অ্যান্সার করেন আর কি, বিষয়টা হচ্ছে আমি হয়তো কানাডায় যাব, আমার ভিসা আছে, আমার একটা বাংলাদেশে প্রবলেম আছে যেটাই হোক, সো আমি ওইখানে গিয়ে প্রথমে কি আমি এর আগে লয়ারের সাথে কথা বলে আমার সিনারিওটা বলবো, নাকি মানে প্রিমেডিটেটেড কোনো কিছু থাকবে, নাকি আসলে আপনার কি পরামর্শ থাকবে এই ক্ষেত্রে? যে ওইখানে গিয়ে যারা অ্যাসাইলাম, এয়ারপোর্টে গিয়ে অনেকে তো ম্যাচ করে দিতে পারে, জি, মানে অনেক আনকুড়া বা অনেক কি বলে, তার পরবর্তীতে অ্যাসাইলাম পাওয়ার ক্ষেত্রে আসলে তার যেটা অনেক পার্সেন্টেজ কমে যেতে পারে, বা ইভেন আমরা শুনেছি যে এইরকম হয়েছে যে অ্যাসাইলামে গিয়ে দেখা গেছে যে সে এমন কথা বলেছে উল্টো তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে।
তো এই ক্ষেত্রে আসলে মানে কি করা উচিত তার? নিয়ম হচ্ছে আপনি এয়ারপোর্টে প্রথমে অ্যাসাইলাম করবেন, ওকে। কিন্তু অনেকে আপনার যদি শেষ মধ্যে কোনো ধারণা না থাকে, আপনি যদি কোনো লয়ারের অ্যাডভাইস নিতে চান, ইউ কুড ডু ইট। আগে থেকে আপনি লয়ারের মানে ফোন করে কথা বলে তারপরে আপনি না, নিয়ম হচ্ছে আপনি ঢোকার পরে আপনার লয়ারকে রিটেন করবেন। ওকে। লয়ারকে আপনি বলবেন যে আপনার সমস্যাটা কী, তো সেই লয়ার আপনাকে অ্যাকর্ডিংলি অ্যাডভাইস করবেন আপনাকে কী করা উচিত না করা উচিত। এক্ষেত্রে এয়ারপোর্টে প্রথমে করলে ভালো নাকি পরবর্তী পর্যায়ে সে এন্ট্রি করার পরে? না না, আমি যেমন আগে বললাম যে আইন অনুযায়ী আপনি দ্য ফার্স্ট অপরচুনিটি ইউ হ্যাভ, সো আপনাকে এয়ারপোর্টে ক্লেম করা উচিত। কিন্তু আমাদের দেশের লোকজন হয় কি, অনেকে আসলে বুঝে না যে যারা যে এজেন্সির মাধ্যমে যা রং ইনফরমেশন দিয়ে অনেকে আসলে বিপদেও পড়ে। সো বেস্ট হয় যে আপনার যদি এর সম্বন্ধে কোনো ধারণা না থাকে, আপনি ঢোকার পর একটা লয়ারের সঙ্গে পরামর্শ করবেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ইমরুল ভাই কিন্তু আমি যে বাড়িতে বসে আছি, আম্বরখানার এই বাড়ি আতিয়া মঞ্জিল মনে হয় না? আসিয়া মঞ্জিল। আসিয়া মঞ্জিল, দুঃখিত, আসিয়া মঞ্জিলেই কিন্তু তার এখানে জন্ম, এবং প্রতি বছর কিন্তু তার যে শিকড়ের টানে, এই জন্মভূমির টানে প্রত্যেক বছরই তিনি একবার অন্তত পক্ষে আসেন। গত বছরও আমার সাথে সেই লাস্ট টাইম যখন এসেছেন দেখা হয়েছে, এবারও ফরচুনেটলি সৌভাগ্যবান দেখা হয়েছে আমার সাথে। সো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইমরুল ভাই। এই প্রশ্নের বাইরে আমি যা কিছু আসলে ইনস্ট্যান্ট খুব কম সময় আপনাকে পেয়েছি, এর বাইরে আর কোনো কিছু বলার থাকলে আমাদের যারা দর্শক আছেন, যারা কানাডায় অবস্থান করছেন, যারা সিলেটে আছেন, তাদের সবার উদ্দেশ্যে ইন জেনারেল যদি কোনো পরামর্শ থাকে। আমি সিলেটি মাত্র, যেহেতু আমি সিলেটি, আপনারা আইবার নার্ভাস হওয়ার কিছু নাই। হ্যাঁ, আর এই দেশগুলো হচ্ছে কি, আপনারা যারা আসেন অথবা যারা যাইতেছেন, সাময়িক একটা ধাক্কা, কিন্তু মঞ্জু এগুলো ল্যান্ড অফ অপরচুনিটির দেশ। আপনি যদি নিজেরা প্রপারলি প্রিপেয়ার করতে পারেন, অপরচুনিটিস আর দেয়ার, রাইট? আমি নিজেই একটা উদাহরণ, আমি যে অনেক স্ট্রাগল করছি করে আজকে এক পর্যায়ে আসছি, আমার মতো অনেক সাকসেস স্টোরি আছে। সো মনক্ষুণ্ণ নইবা না আপনারা, আর প্রপার লোকের সঙ্গে আসলে গাইড। আমি বারবার হই, আপনার টরন্টোর যারা আমার দেশ, আপনারা কোনো ফেক লোকের কাছে যাইবে না, দালালের চক্রের খপ্পর আপনারা পড়বা না। আমি বারবার, আপনারা এমন লোকের টাইম যাইবা কোনো ঝামেলা ফলে যে আপনার টানিয়া তুলতে পারে, কিন্তু সামটাইমস ইট ব্রেক্স মাই হার্ট। মানুষ আসলে মানুষের টাকা পয়সা চিন্তা করে, বিভিন্ন কারণে তো লয়ার এফোর্ড করতে পারে না, তারপরে তো লং ট্রেকও যায়নি। চেষ্টা করবো এগুলো থেকে বাঁচিয়ে থাকবার লাগে। অসংখ্য ধন্যবাদ ইমরুল ভাইরে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যাতে নেক হায়াত এবং সুস্থতা দান করেন, এবং আমরা কমিউনিটির মানুষের জেলাখান আপনার লিগেল অ্যাডভাইস দিয়া যাইরা আরও ভবিষ্যতে লাখান দিয়া যাইবা, জেনুইন এবং অথেন্টিক ইনফরমেশন আপনার মতো যারা দিরা তারা আমরা আসলেও অ্যাপ্রিসিয়েট করি। আর আরেকটা জিনিস কইরাম, আসলে যারা আমরা কানাডার যারা যেসব ভাই বোন গেছেন স্ট্রাগল করা, তারা প্লিজ চ্যালেঞ্জ লোকা, আপনারা হিনোর মাঝে আসলে বাইও যেটা কইছেন বা আরও অনেকেও কইছেন, আসলে প্রথম দিকে কিন্তু হিনোর মাঝে একটু সমস্যা হইব, তারপরে ইনশাল্লাহ আপনারা কিন্তু একটা পর্যায়ে গিয়া হইলেও কিন্তু আপনারা লিগেল ওইটা পারবে, এবং আমরা চাই আপনার ওইটা, এবং দেশের লাগে এবং আপনার পরিবারের লাগে আপনি একটা হওয়া যায় যে আপনার লাইফটাকে প্রতিষ্ঠিত করতে সব বালাতে। এবং এই ক্ষেত্রে আমি একটা কথা কইতাম চাই, অনেকে আমি দেখি যারা ছেলে মেয়ে নিয়ে গেছেন, হ্যাঁ, তারা সব মন খারাপ করুন, মিড এজ যারা, হ্যাঁ, তারা আমাকে দেখ আসলে মিড এজও ইজ ভেরি ডিফিকাল্ট আপনার লাগে, কিন্তু আপনারা যাই আপনার বাচ্চাতে ভবিষ্যতে লাগে, আপনি স্ট্রাগল করবো, বাট আপনার বাচ্চা হচ্ছে খুব সামবাড়ি, এই দেশের সাথে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, কানাডার প্রাইম মিনিস্টার হইতে পারে, হু নোজ, হ্যাঁ, বাচ্চাতে ভবিষ্যতে লাগে আপনারা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। সব বালা থাকা, বালা হাজ করুকা, বালা হাজে সাপোর্ট করুকা, ওয়াহবান জানিয়ে আবার বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, থ্যাংক ইউ।